আমার সামনে থেকে যা শাবাস। তোদের কারো মুখ আমি আর দেখতে চাই না। শাহবাজ গেল না, বরং উঠল, উঠে দাদির পাশে শুয়ে পড়ল। শুয়ে ছোট্ট শাহবাজ যেমন বলতো তেমন করেই বলল, ভয় করছে দাদি? হুম, অন্য কোনো ভয় না। বড় ভাইয়ের বিপরীতে দাঁড়াবো, সেই ভয়। ছোটবেলায় তো ভয় পেলে মাথায় হাত বুলিয়ে বলতে, জয়তুন বেঁচে থাকতে কিসের ভয়? আজও একটু বলো তো। জৈতুন উত্তর দিল না। নিজের পেটের উপরে গোছানো হাত গোছানোই রইল। সেই গোছানো হাতটি আগের মতোই জানালা দিয়ে তাকিয়ে রইল। সেই তাকানোর মাঝেই ওই যে সেই দিন আলাউদ্দিনের কথা আবার কানে বাজলো। তোমার নাতি, এই জন্যই তো ভয় সখী। জৈতুনের ঠোঁটে হাসি ফুটল। সে হার মানে না, যেদের কাছে মাথা নত করে না। তেমনি এরশাদও তাই হেসেই পড়ল। মাথায় যদি হাত রাখার হয়, রাখবো এরশাদের। আমি জানি, ভালো করেই জানি, সবাই পাল্টে মারলেও এরশাদ মারবেন। আমার জসিমের খুনি এরা, সবাইকে মরতেই হবে। শাহবাজ হাসলো হো হো করে হাসি। হাসতে হাসতে দাদির দিকে ফিরে বলল, ওই যে বললাম, তুমি যা করো নিজের জন্য করো, তা না হলে এই ভয়ঙ্কর এরশাদ তৈরি হতো না। একবার ভালোবেসে মাথায় হাত রেখে বোঝাতে, তাহলে ইটের ভাটায় যে চিতায় এরশাদ ভাই জ্বালিয়েছে সেটা অনেক আগে নিঃশেষ হয়ে যেত। তবে তুমি দাওনি, তুমি মত দিয়েছ। এরশাদ ভাইয়ের রক্তে রক্তে প্রতিশোধ মিশিয়েছ। হ্যাঁ, এখন তো এই কথা ফুটবই। বাপ মায়ের খুনের মেয়ে যে এখন মনের প্রিয়সী। একদম। খুনি দাদি কলেজে হতে পারলে খুনির মেয়ে প্রেয়সী হওয়া বড় কথা নয়। তুই আমার সামনে থেকে যা শাবাস। শাহবাজের যাওয়ার কোনো নাম গন্ধ দেখা গেল না, বরং আরেকটু আরাম করে শুতে শুতে বলল, এতদিন পৃথিলা চোখের বালি ছিল, এখন আয়নামতি। অথচ এই আয়নামতিকেই সারেংবাড়ির বউ করার জন্য মরে যাচ্ছিলে তুমি। তোমার সখা সে তো ভাই আরেক পাগল। তবে এই ধ্বংসলীলা যে হবে ঠিকই বুঝেছিল। বুঝেছে বলে থামানোর সামান্য চেষ্টা করেছিল। আলাউদ্দিনকে নিয়ে একটা হাবিজাবিও না শাহবাজ। হাবিজাবির কি হলো? সত্যি দাদি, সে আয়নার রূপ আর সোনা কপালির লোভ দেখিয়ে ভাইয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কেন চেয়েছিল? গায়ের রূপবতী মেয়ের অভাব হয়েছে? বিয়ে হলে পৃথিলার বালা কাটতো এই ধ্বংসলীলার। সে মিঠা পুকুরে এসে কি করলো না করলো কে মাথা কামাতো? আর ভাই ব্যস্ত থাকতো বউ নিয়ে, আর এই যে এত এত কাহিনী হইতো না। কিন্তু উপরে যে আছে তার সাথে পারা সাধ্যকার। ওই যে এত এত পাপ সব মাটি চাপা হয়ে আছে, এদের সাথেও তো ইনসাফ দরকার। আর আয়না, তাদের ইনসাফ হয়ে এসেছে। তোমার সকা বলেছিল না, সে যে ঘরে যাবে ঘর আলোকিত হবে। আলোকিত মানে কি আর শুধু ঘর সংসার বংশের বাতি? না গো দাদি না। ওই যে এত এত বছরের সারেংবাড়ির পাপে অন্ধকারে ডুবে আছে, সেই অন্ধকারের পাপ দূর করাও আলোকিত হয়। আর আমার আয়নামতি বুঝিয়ে না বুঝে সেই কাজগুলি করে গেছে গো দাদি। বাপ মায়ের খুনের মেয়ের তারিফ করতে লজ্জা করে না তোর? না, করে না। ওই যে মন শরীর ভালো থাকলে তোমার পাশে শুয়ে শুয়ে সময় নষ্ট করি। ঘরে এত সুন্দরী বউ আমার। জৈতুন আর উত্তর দিল না। দাঁতে দাঁত চেপে আগের মতোই শুয়ে রইল। শাহবাজ উঠে দাঁড়ালো। দাঁড়াতে দাঁড়াতেই আগের মতো কৌতুক সুরে বলল, সারেংবাড়ির তৃতীয় পিঢ়ি আয়নামতির ধারাই হবে দাদি। তাই দাঁতের সাথে দাঁতের যুদ্ধ কম করো। আর আগে যেন আমার মৃত্যু হয়। এবার শাহবাজ আর কৌতুক সুরে কথা বলল না, বরং শান্ত স্বরে বলল, আমার হ্যাঁ তুমি নিয়ে বেঁচে থাকো দাদি। তুমি নিজের জন্য আমাদের ভালোবাসলেও আমরা সবকিছুর ঊর্ধ্বেই তোমাকে ভালোবেসেছি। তবে আজিজ মরবে, সেটা আমার হাতে হোক বা ভাইয়ের, কিন্তু শালা সফল। তোমার সিংহাসনের দুই হাত যুদ্ধের দুই প্রান্তে দাঁড়িয়ে। অথচ তুমি যদি সত্যি আমাদের ভালোবাসতে, অন্তত আমাদের সুখের কথা ভেবে একবার থামানোর চেষ্টা করতে। তবে তোমার সব চিন্তা এক জায়গাতেই, জয়তুনারা। জৈতুন এবারও কিছু বলল না। শাহবাজও দাঁড়ালো না। চেনা মানুষের নতুন নতুন রূপ দেখছে। আশ্চর্য হবে না, দুঃখ পাবে বুঝতে পারছে না। শালার 2 দিনের জিন্দেগি, তার মধ্যে 2 দিনই যায় এক একজনের রং দেখতে দেখতে। শাহবাজ বলেই বেরিয়ে এলো। আসতেই বিনার সামনে পড়তেই বলল, কোনো বিয়ে টিয়ে হয়নি। পড়ালেখা করতে চাস কর, যত খুশি কর। মিঠাপুকুর গ্রামের প্রথম মেয়ে হবি যে ঢাকায় গিয়ে পড়ালেখা করছে। বিনা কিছুই বুঝতে পারল না। সে অবুঝের মতো তার ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। সেই তাকানোর মাঝেই শাহবাজ রুমের দিকে এগুলো। যেতে যেতে বলল, তোর ভাবি কই? আমার রুমে।
ভয় কি বেশি পেয়েছে? মিনা উপর নিচ মাথা নাড়ল। শাহবাজ আর কিছু বলল না, নিজের মতো উপরে চলে গেল। শরীর আর চলছে না, খুব দরকার তার। মিনা সে যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর রুমের দিকে এগিয়ে গেল। আয়নাকে গিয়ে বলল, ছোট ভাই এসেছে? আয়নার একবার দৌড়ে যেতে ইচ্ছে করলো, আবার সাথে সাথে ভয়ে চুপসে গেল। যে আগুন লাগিয়েছে কেউ তাকে ছাড়বে না, শাহবাজও না। সে কি আর ভাই দাদির উপরে যাবে, বরং আরো কয়েকটা দেবে। আর সেই কথা ভেবেই আরো জড়সড় হয়ে গেল। পুরো বাড়িতে বিনাই আছে একটু ভরসার মতো, তাই আর রুম থেকে বের হয়নি। বের তো ভালোই, সারা রাত ভয়ে দু চোখ এক করতেই পারেনি। যখনই একটু চোখ লেগে এসেছে তখনই মনে হয়েছে এই বুঝি এরশাদ ভাই দরজায় এসে থাপা মারল। শার্ক বাড়ি যেমন মৃত বাড়ির মতো নিশ্চুপ, মহাজন বাড়িরও সেম অবস্থা হলো। ফরাদ তখনও নিশ্চুপ ছিল, এখনও নিশ্চুপ। সে নিশ্চুপ হয়ে বাড়ি ফিরল। সবসময় তেজ ঝাঁজ বিরক্তি দেখানো ছেলেটা একেবারে নিশ্চুপভাবে নিজের রুমের দিকে গেল। সে যে গেল আর কোনো টু শব্দ করেনি। আজিজও বাড়ি ফিরল নিস্তেজ হয়ে। ফিরে শুধু ফাতিমাকে বলল, বাড়ি খালি করো, আমি যেন একটা মানুষকেও না দেখি। ফাতিমা কি করবে দিশে পায় না। সব আত্মীয় স্বজনকে হাত ধরে ক্ষমা চেয়ে যার যার বাড়ির মুখ করল। এমন পরিস্থিতিতে সে জীবনে পড়েছে বলে মনে পড়ে না। সব দোষ ফেল অপয়া বইয়ের ঘাড়ে। যত যাই হোক এই বউ আর সে বাড়িতে আনবে না। সে কথাই রাগ জেদ দিয়ে স্বামীর কাছে বলতে গেল, কি ঝামেলা সে তো জানে না। সাদাশীতের মহিলা সবসময় স্বামীর কোমল রূপ দেখে এসেছে, তবে আজ যেতেই যা কখনো হয়নি তাই হলো আজ। মিষ্টি কমল স্বরে আজিজে এক ধমক দিল। ফাতিয়া কেঁপে উঠল। সে কেঁপে ওঠার সাথে সাথেই চোখে মুখে বিস্ময়। আজিজ সেই বিস্ময় ফিরেও দেখল না। সে এগিয়ে গেল ছেলের রুমের দিকে। দরজা চাপানো। সে চাপানো দরজা ঠেলেই ঢুকলো। ঢুকে কোমল স্বরে বলল, যা শাস্তি দেওয়ার দে, তবে বাবার কাছ থেকে মুখ ফিরে থাকিস না আব্বাজান। ফরাদ বসেছিল চুপচাপ, শান্তভাবেই ফিরে তাকালো। তাকিয়ে বলল, ভুলে শাস্তি হয়, পাপের না। ওদেরটা তোর চোখে পড়ছে না? ওরা কিছু করেনি বাবা, করেছে জয়তুনারা। তার দোষে সবাই পাপী তারা। সেই হিসেব করার অধিকার তো তোমার না, উপরে যে আছেন তার। না মহব্বতে এত হিসেব আসে না, উপরওয়ালার আশায় বসে থাকে না। এই ধর আমি কিচ্ছু করিনি, তোর আদর্শ বাপ বিনা দোষে আমাকে কেউ শেষ করলো, তুই কি করতি? যে বাপের নামে একটা কটু কথা সহ্য করতে পারিস না, তাকে বিনা অপরাধে শেষ করলে কি করতি? বল কি করতি? এই প্রশ্ন তুমি একবার তোমার প্রিয় ফুপুর ছেলেকে জিজ্ঞেস করো, পারলে তার মেয়েকে একবার জিজ্ঞেস করো। তোমার প্রিয় ফুপু যেমন ছিল তার ছেলেও হুবহু সেই রকম। তারা ভুল করে, অনুতপ্ত হয়, অপরাধ দেখলে মুখ খোলে, এমনকি হাজার অপরাধ দেখলে কঠিন হয়, তবে পাপ করতে পারবে না। তবে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বাবা, কারণ আমি তোমার সন্তান। যে অসুস্থ পাপের রক্ত তোমার শরীরে, সেই রক্ত যে আমার শরীরেও। তাই চিন্তা ধারণা একই রকম। আর এর জন্য আমি তোমাকে ঘৃণা করছি না, করছি নিজেকে, একজন নিকৃষ্ট পিতার সন্তানকে। ফরহাদ, চেঁচিও না বাবা, আমার কষ্টের পরিমাপ তুমি করতে পারবে না, বুঝতেও পারবে না। যদি বুঝতে তাহলে প্রতিশোধ নিতে তোমার প্রিয় পুত্রকে ব্যবহার করতে পারতে না, পারতে না তার ভরসা, বিশ্বাস, ভালোবাসাকে বলি দিতে। আজিজ উত্তর দিতে পারল না। তবে ফাতিমা দরজা দাঁড়িয়ে ফুপিয়ে ওঠে, এগিয়ে গিয়ে বলে, কি করছেন আপনি আমার ছেলের সাথে? বলেন কি করছেন? আজিজ এবারও উত্তর দেয় না। তবে ফরাদ মায়ের উদ্দেশ্যে বলে, নতুন কিছু করেনি মা, সামান্য খুন করেছে। যে এই খুনে তার আফসোস নেই, তিল পরিমাণও নেই। তবে তফাৎ একটাই, এতদিন অন্যকে করেছে, আজ করেছে নিজের প্রিয় সন্তানকে। ফাতিমা মুখে আঁচল চাপল। আজিজ অসহায়ভাবে তাকালো। ফরহাদ, ফরহাদ মারা গেছে বাবা, তুমি তোমার সন্তানকে নিজ হাতে খুন করেছ। অন্ধকার মেঘের কোল ঘেঁষে সূর্য উকি দিয়েছে। এই তো কিছুক্ষণ হলো মেঘের সাথে যুদ্ধ জিতে একটু যেন মুচকি হাসলো। তবে সেই হাসিতে আগুন ছড়াতে পারে না, বরং সকালের কচি আলোর মতো চিকচিক করছে। অথচ বেলা তখন ঘড়িতে 11টা ছুঁই ছুঁই। সেই কচি আলোয় গা ভাসিয়ে এরশাদ বসে আছে থানার এরিয়ার একটু পাশে, মোটা একটা গাছের শিকড়ে। হাতে সিগারেট, বেশ কয়েকটা ফিল্টার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটার পর একটা টেনে শেষ করেছে। তবে ভয়ঙ্কর মুখ এখন শান্ত।
যাদের এতকাল খুঁজেছে, আর আজ তারা সবাই সামনে। খুশি হওয়ার কথা, তবে খেয়েছে ধাক্কা। অবশ্য খাওয়াই স্বাভাবিক। এত তো খোঁজের মধ্যে আজিজের কথা মাথায় আসেনি। অথচ কি সুন্দর নাকের ডগায় ঘুরে বেরিয়েছে। ফরিদের সাথে গলায় গলায় ভাব থাকলো, তার সাথে সেই ভাব কখনো হয়নি, তবে সম্মান ছিল। আর দেখো, সেই কি সুন্দর তাদের ধ্বংসের জাল বুনেছে, এমনকি তার বোনের দিকেও হাত বাড়িয়েছে। এরশাদ সবসময়ের মতো হাসলো, তার সেই নিষ্পাপ সরলতার হাসি। ছোটবেলায় হাসলেই মা মাথায় হাত বুলিয়ে বলতো, তার ছেলের হাসি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। অথচ সেই হাসি এখন এক একজনের কাছে আতঙ্ক, ভয়ঙ্কর। এরশাদ উঠল। এতক্ষণ মনের ঝড়ে তাণ্ডব ছিল। সবার যে পরিণতি হয়েছে আজিজেরও হবে, এতে দ্বিতীয়বার ভাবার কিছু নেই। তবে বাকি সবাই কে নিয়েছিল? একদিকে প্রাণপ্রিয় বন্ধু, আরেকদিকে ছোট ভাইয়ের বউ। ঝড় তো হবেই, তবে সেই ঝড় এখন শান্ত, কেননা সিদ্ধান্ত নেওয়া শেষ। এর সাথে দুটো জায়গায় এসে কোনো সম্পর্ক নেই, একটার প্রতিজ্ঞা, দুই পিথিলা। তাই সবার যা পরিণতি হয়েছে এদেরও হবে। এই বিষয়ে সে কাউকেই এক চুলো ছাড় দেবে না। এরশাদ থানার ভেতরে গেল। থানার কাজ থানার মতোই চলছে। পিথিলাকে বসানো হয়েছে অন্য রুমে। এরশাদকে কিছু বলতে হয়নি। কালাম নিজেই নিজের কাজ করেছে। হাসপাতাল কাছে পিথিলার পা দেখে ডাক্তার এনেছে, তবু এই মেয়ে ভাঙবে না। ডাক্তারকে কিছু করতে দেয়নি, জানা কথা। এর সাথে কিছুই সে নেবে না। তবে এক কনস্টেবল থেকে কাঁচি দিয়ে শাড়ির আঁচলের কোণা কেটেছে, কেটে সেটা দিয়ে নিজের পা ভালো করে বেঁধেছে। এরশাদ দরজায় দাঁড়াতেই পিথিলা এক পলক তাকালো, তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। চোখে মুখে সব সময়ের মতো বিরক্তি। এরশাদ দেখে স্বাভাবিকভাবে এগিয়ে চেয়ার টেনে বসলো। বসে বলল, সোজাই বলি, আমি আপনাকে সময় দিতে চেয়েছিলাম, তবে জোর করতে বাধ্য করলেন। কাজী আসছে, বিয়ে পড়ানো হবে। পিথিলা চমকালো, চমকে এরশাদের দিকে তাকালো। অতিরিক্ত কষ্টে, আবেগে অন্য সবার মতো চিৎকার চেঁচামেচি, চোখের পানি সে ফেলতে পারে না, আজও পারল না। ব্যাস, শান্ত নদীর মতো শান্ত হয়ে গেল। গিয়ে বলল, চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের মতো এত ক্ষমতা না থাক, তবে এই মুখ দিয়ে আপনার নামে কবুল কখনো বের হবে না। হবে। খারাপ মানুষের কোনো দায় নেই, তবে ভালো মানুষের আছে। তারা হেঁটে যাওয়া রাস্তার পাশে ভিক্ষুকের দুঃখ এড়াতে পারে না। পিথিলার বাড়তি একটাও কথা বলার ইচ্ছে করল না। সে উঠল, এই রুম থেকে বের হবে। এরশাদ হাত ধরল, আর ধরতেই পিথিলা অবাক চোখে তাকালো। এরশাদ সেই অবাক চোখের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে আরও ভালো করে হাত মুঠোই নিতে নিতে বলল, আগেই বলেছিলাম পৃথিরা, একটা জিনিস ছাড়া আর কোনো কিছুতেই জোর করব না। সেই একটা জিনিসটা আজ করব। বিশ্বাস করুন, এই একটা জিনিসের জন্য আমি সবচেয়ে নিকৃষ্ট পথে নামতে হলেও নামবো। সব মানুষেরই ধৈর্যের একটা সীমা আছে। পিথিলার সেই সীমা যেন আজ শেষ হলো। আর হতেই ঠাস করে এক চোর এরশাদের গালে বসিয়ে দিয়ে বলল, হাত সারুন। এরশাদের রাগ জেদ, এরশাদের ভয়ঙ্কর মুখ বোঝা গেল না। তবে তার হাতের মুঠোই হাতটা ছাড়া তো অনেক দূরের কথা। আরও শক্ত করেই ধরল। আয়না সবসময়ের মতো দরজার সামনে দাঁড়িয়ে একটু উকি দিল। আজকেও উকি দেওয়ার মতো কিছু নেই। পুরো দরজাটা হাট করে খোলা। সেই খোলা দরজা বরাবরই খাটে শাহবাজ ঘুমিয়ে আছে, সবসময়ের মতো এলোমেলো, হাত পা ছড়িয়ে। বাইরে থেকে এসে গেঞ্জি প্যান্ট কিছুই খোলেনি, যেভাবে এসেছে সেভাবেই শুয়ে আছে। শাহবাজ রুমে থাকলে এই রুম তার বাঘের গুহা মনে হয়, তাই আসার ইচ্ছে সাহস কোনোটাই হয় না। আর এখন তো পুরো বাড়িতে আগুন লাগিয়ে ফেলেছে, এই অবস্থায় তো আরও না। তবে কিছুক্ষণ আগে মান্না এসেছিল, ওষুধপত্র সব বিনাকে বুঝিয়ে দিয়ে গেল। দিতেই বিনা জিজ্ঞেস করলো, অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? মান্নার ধ্যান ওষুধে ছিল, তাই জিজ্ঞেস করতে ফট করে বলল, ভাবির খালা বাড়িতে গেলাম, সেখান থেকে এই আকামটা হলো। আয়নার বুক তখনই ধক করে উঠল। উঠে অবাক চোখে তাকালো। মান্না সাথে সাথেই হয়তো বুঝে কথা ঘুরিয়ে বলল, আরে তেমন কিছু না ভাবি, গিয়েছিলাম একটু কাজে। আপনার খালার সাথে দেখা হয়েছিল, এ আর কি। সে তো আমাদের সাথেই গ্রামে এলো। বলে তড়িঘড়ি করে সব বোঝালো, বুঝিয়ে যেন পালিয়ে বাঁচল। তার বাপের বাড়ির মানুষ এমন কেউ না যে দেখা হলেই সাথে করে নিয়ে আসবে, তাই অজানা কোনো ভয়ে তার বুক টিপ টিপ করতে লাগলো। তার খালা ঠিক আছে তো? এই বাড়ির মানুষদের তার ভরসা নেই, তাই ভয় ডর সব সাইডে রেখে এখানে এলো।
আয়না ধীরে ধীরে রুমের ভেতরে এলো। কাল সারাদিন রাত আর রুমে আসা হয়নি। রাতে হয়তো কোনো কাজের লোক এসে জানালা লাগিয়ে দিয়ে গেছে, সেই লাগানো এখনো খোলা হয়নি। ফ্যান চলছে তবুও গুমোট একটা ভাব, তাই এগিয়ে আগে জানালা খুলো। শাহবাজ জীবনও এখানের কোটা ওখানে নড়াবে না। রুম তার কাছে শুধু পড়ে পড়ে ঘুমানোর জন্য, ঘুম ছাড়া বাড়তি কোনো কাজ তার এই রুমে নেই। তাই জানালা খুলে বাতি লিভিয়ে দিল। দিতে দিতে মনে হলো শাহবাজ অন্ধকার ছাড়া ঘুমায় না। আর কিছু করুক না করুক, রুমে এসেই আগে বাতি নেভাবে, নিভিয়ে খাটের উপরে ধপাস করে শুয়ে পড়বে। আজ কিছুই করেনি। শরীর কি বেশি খারাপ? আয়না এগিয়ে গেল, এগিয়ে গিয়ে উকি দিল। উপর হয়ে শোয়া, মাথায় ব্যান্ডেজ, মুখ উল্টো পাশে থাকাই বোঝা যাচ্ছে না জ্বর টর এসেছে নাকি। তাই দেখার জন্য নির্ভয়ে আলতো করে হাতের উপর হাত রাখলো। কেননা সে ভালো করেই জানে শাহবাজ ঘুমালে দিন দুনিয়ার হুঁশ থাকে না। তবে তাকে অবাক করে শাহবাজ শান্তভাবে বলল, যাক, জামাইয়ের প্রতি দরদ আছে তাহলে। আয়না বলতে গেলে ভয় পেয়ে লাফিয়ে উঠল। শয়তানটা আজকে ঘুমায়নি। লাফিয়ে রুম থেকে বের হতে চাইল। শাহবাজ জিদ হয়ে শুতে শুতে বলল, ক্ষুদায় আমার ঠিকমতো ঘুমই আসছে না, খাওয়া টাবার কিছু নিয়ে আসো। এমন মরার কপাল, হাসপাতাল থেকে এসেছি, বউ সেবা যত্ন করে মাথায় তুলবে, তা না ব্যাঙের মতো লাফাচ্ছে। আয়না থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে ফিরিয়ে তাকালো। শাহবাজের চোখ আগের মতোই বন্ধ, তবে চিত হয়ে শোয়ার, মুখ এখন সামনে। গত দুদিনে মুখটা শুকিয়ে ক্লান্ত বিধ্বস্ত দেখে বোঝা যাচ্ছে। আয়নার কেন জানি মায়া হলো, তাই আস্তে করে বলল, নিজে থেকে যে এলেন তখন খেয়ে আসবেন না? কেন, তুমি নিয়ে এলে কোনো সমস্যা? এমন ভাব যেন কেজি পাচেক খাই। সেই কেজি পাচেক খাওয়ার নিচ থেকে উপরে আনতে আনতে ওই 4 আঙুলের কোমর ক্ষয় হয়ে যাবে। আমি যদি না আসতাম? না এলে নাই, এই ক্ষুদাটুটাকে শাহবাজ গোনায় ধরে নাকি? না ধরলে ঘুমোচ্ছেন না কেন? সেটাই তো করছিলাম। আয়নার কথা বাড়ালো না। কথার পিঠে কথা, রেলগাড়ি এই শয়তানের চলতেই থাকবে। চলতে চলতে দম বেরিয়ে যাবে, তবুও হার মানবে না। তাই বেরিয়ে এলো। লোকটা আসলেই হাসপাতাল থেকে এসেছে, খোঁজ নেওয়া দরকার ছিল। সে তো আর এদের মতো শয়তান না। তাই যে ডাইনি বলে মনটা এখন ভার লাগছে। আর এই বাড়িটাই কেমন জানি কুফা মার্কা, কোনো কিছুই ঠিক নেই। এক ঝামেলার পর একটা লেগেই থাকে। সে বেরিয়ে নিচে গেল। ঘরবাড়ি ভরা খাবার, বিয়েবাড়ির দুনিয়ার কিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। থাকলো কোনো ভারী খাবার আয়না নিল না। নিল সকালের গরম ভাত, হালকা তরকারি, সাথে নিল ওষুধ। বিনাকে বলতে সকালের ওষুধগুলো দেখিয়ে দিল। দিতে নিয়ে আবার রুমে এলো। হাত দিয়ে যে খাবে না আয়না ভালো করে জানে, তাই খাটে বসতে বসতে বলল, উঠুন। শাহবাজ উঠল না, তবে চোখ খুলে আয়নার দিকে তাকিয়ে রইল। ভয়ে কত কেঁদেছে কে জানে। চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, এমনিতে গোলগাল মুখ ফুলিয়ে ফুলিয়ে আরো গোলগাল বানিয়ে বসে আছে। অবশ্য বলতে গেলে শারেকবাড়ির ছায়া যখন থেকে পড়েছে তখন থেকে কেঁদেই যাচ্ছে। আবার আরেকজন আসছে, তবে মনে হয় না সে কাঁদবে। এমনভাবে তাকাবে, এক তাকানোতেই সব ধুলিস্বাদ। আয়নাও এক পলক তাকালো। শাহবাজ তাকিয়ে আছে এক ধ্যানে। আয়না ঢোক গিলে সাথে সাথে চোখ ফিরিয়ে ভাতের থালাই নিল। নিয়ে সবসময়ের মতো বলল, আমি কিছু করিনি। শাহবাজের ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে গেল। যেতেই উঠে বসলো। বসে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, জানি তো। সত্যি করিনি। ভালো তো। আয়নার একটু হালকা হলো, তারপর বলল, ফরাদ ভাই আর এলো না কেন? আশেপাশের মানুষ কানাকানি করছে। করুক, বিনয় বাড়ি যাবে না। আয়না অসহায় চোখে তাকালো। এইমাত্র বলল কিছু করেনি, সেটা এক্ষুনি উল্টে ফেলে বলল, আজিজ চাচা আমাকে সাহায্য করেছে, এই জন্য দেবেন না? বিশ্বাস করুন তাদের কোনো দোষ নেই। ও তো আমার জন্যই করলো। আমার ভুলের জন্য বিনার জীবনটা নষ্ট করবেন না। অন্য সময় হলে শাহবাজ তার তেজ দিয়ে ফুঁসে উঠত, তবে আজ উঠল না। আয়নাকে আর কাঁদাতে ইচ্ছে করছে না। বরং এই যে ফোলা ফোলা চোখ মুখ নিয়ে মুখ বরাবর বসে আছে, দেখতে ভালো লাগছে। মাথার যন্ত্রণাটাও মিঠে লাগছে। আশ্চর্য, আয়না শাহবাজের দিকে সেইভাবেই কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভেবেছে শাহবাজ কিছু বলবে, তবে কোনো হেলদোল না দেখে চোখ ফিরিয়ে ভাতের মধ্যে নিয়ে লুকমা মুখের সামনে তুলে ধরল। শাহবাজ নিল স্বাভাবিকভাবেই।
এই মেয়ের হাতে যতবার ভাত খাই ততবার এক এক সময় এক এক রকম মনে হয়। আজকে লাগছে অমৃতের মতো। কারণ কি, নাকি দুদিন ধরে ভাত টাত খায় না, সেই জন্য। সে সেটাই বোঝার জন্য হাত বাড়িয়ে নিজেই এক লুকমা নিল। আয়না হা করে তাকি কাণ্ড কারখানা দেখল। হাত পা ধোয়া নেই, সে খাইয়ে দিচ্ছে, হয় না? আবার নিজের হাতেও খেতে হবে। কি পাগলের পালাই যে পড়েছে বলে বড় করে লুকমা বানালো। বানিয়ে ঢেলে মুখের মধ্যে ঢুকিয়ে দিল। মনে মনে বলল, নে বেটা, জন্মের খাওয়া খা। শাহবাজ অবশ্য কিছুই বলল না। সে যা বোঝার বুঝেছে, তাই আরামসেই খেলো। আয়না দেখে বলল, পৃথিলা আপাকে কি পেয়েছে? হুম। আয়না অবাক হয়ে তাকালো। শাহবাজ সেই অবাক চোখে তাকিয়ে বলল, এত অবাক হওয়ার কি হলো? আপনি মিথ্যা বলছেন। মিথ্যা বলে আমার কি লাভ? তাছাড়া না পেলে আমি এখন বাসায় থাকতাম নাকি? তাহলে কোথায় থাকতেন? কি জানি, তবে মাটি ফুরিয়ে এলেও খুঁজে বের করতাম। খুঁজে কি করবেন? যার পাখি তার হাতে দিতাম। আপনারা অনেক খারাপ। খারাপই ভালো, ভালো হলে দুনিয়ার জ্বালা। সে তো এখন আপনাদের বোন। আমাদের এক বোনই ঠিকই আছে, আর দরকার নেই। আয়না বড় একটা শ্বাস ফেল। তার মতো পিথিলা আপার জীবনটাও গেল। তাই শ্বাস ফেলে ভাত আবার মাখিয়ে লুকমা তুলে শাহবাজের মুখের সামনে তুলেই থমকালো। এতক্ষণ সে খেয়াল করেনি শাহবাজ আর সে স্বাভাবিকভাবে কথা বলছে, যেন তেন স্বাভাবিক না। এই যে ছোটবেলা থেকে যেমন বড় বাবা বড় মাকে সংসারের টুকটাক কত বিষয়ে কথা বলতে দেখেছে, ঠিক যেন তেমন। আয়নার গলা শুকিয়ে এলো। এটা কি হচ্ছে? শাহবাজ আগের মতোই খাবার নিল। তার দৃষ্টি এখনো আয়নার মুখের দিকে। মুখ তো না, যেন আস্ত এক আকাশ। এই থমকাচ্ছে, এই অসহায় হচ্ছে, এই ভয় পাচ্ছে, এই কি যেন ভাবছে। এক সেকেন্ডে কত ঢং যে করে ভালো কথা পেটে পেটে কর না, সবই দেখি তে খাবার চিবুতে চিবুতে বলল, আবার কি হলো? আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে? অন্যভাবে? অন্য ভাবটা কি? আমি জানি না। শাহবাজ ঠোঁট টিপে হাসল। হেসে ভাত দেওয়ার জন্য ইশারা দিল। আয়না ছটপটি আবার এগিয়ে দিল। এবার আর কথা পারল না। মানুষ যখন তৃপ্তি নিয়ে খায় বোঝা যায়। শাহবাজেরটাও আয়না ঠিক বুঝে ছটপট খাওয়ালো। শাহবাজও সুন্দর মতো খেলো। আর এই এত সুন্দর আয়নার হজম হচ্ছে না। আসলে হলোটা কি? এই শাহবাজকে তো সে চিনতেই পারছে না। নাকি এক মাথায় দুবার বাড়ি, কোনো সমস্যা হলো? আয়না চিন্তিতভাবেই কোনা চোখে শাহবাজকে ভালো করে খেয়াল করলো। আসলে গন্ডগোলটা কোথায়? চিন্তা করতে করতে ওষুধও খাওয়ালো। খাইয়ে প্লেট গ্লাস হাতে তুলে নিল, নিচে যাবে তখনই শাহবাজ ডাকলো। আয়না। আয়না ফিরে তাকালো। শাহবাজ বলল, ভয় নেই, আমি আছি। আয়না বুঝতে পারলো না, তবে অবাক ঠিক হলো। পিথিলা আপাকে তো পেয়েছে। এরশাদ ভাই নিশ্চয়ই তাকে আর কিছু বলবে না। তবে তাই অবাক হয়েই বলল, আমার খালার বাসায় গিয়েছিলেন কেন? শাহবাজ উত্তর দিল না। শুতে শুতে সে আগের মতো বলল, থালা গ্লাস রেখে তাড়াতাড়ি আসেন, বউ লাগবে আমার। আয়নার সাথে সাথেই মুখ গোজ করলো। শাহবাজ সেই গোজ করা সুন্দর মুখটা দেখলো। দেখে হেসে বলল, শরীরটা ভালো নেই গয়নামতি, তা না হলে বিশ্বাস করো ওই মুখ গোছ করার সুযোগও পেতে না। আয়না এক সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে বেরোলো। বেরুতে বলল, ধুর, কিসের সমস্যা? এই যে শয়তান এসে ঠিক হাজির। ইটের দেওয়াল ঘেরা, তার মধ্যে ছোট ছোট ছিদ্র। সেই ছিদ্র দিয়ে লাল রঙের আগুনের ফুলকিগুলো লাল লাল জোনাকি পোকার মতো উকিঝুঁকি মারছে। তার উপরে কালো ধোঁয়াগুলো মেঘরাঙ্গা আকাশে আঁকিবুকি করতে করতে মিলিয়ে যাচ্ছে। পিথিলা সেই মিলিয়ে যাওয়া দেখলো চুপচাপ। তার শরীর ক্লান্ত, বিধ্বস্ত, পায়ে অসহ্য ব্যথা। টেনিসের ভ্যানে তুলেছে, আবার টেনিসে এই পর্যন্ত এনেছে। পায়ের উপর দিয়ে এক ঝড় বয়ে গেছে, তাই বেঁধে রাখা কাপড়টাও রক্তি টইটুম্বর। তবে হাত এখনো সেই শক্ত হাতের মাঝে লাল হয়ে আছে, তবু এক রক্তি ঢিলে হয়নি, বরং আরো শক্তের চেয়ে শক্ত হয়েছে। শক্ত হাতেই ধরেই থানা থেকে টেনে বের করে ভ্যানের সামনে দাঁড় করিয়ে শান্তভাবে বলেছে, ভালোভাবে নিজেই উঠে বসুন, তা না হলে আমি কোলে করে উঠাবো। ফিরতে তো হবেই। অবশ্য পিথিলা জানে না কোথায়, তবুও নিজেই উঠে বসলো। বসতেই এরশাদও তার পাশে বসলো। বসতেই পিথিলা নেমে যেতে নিল। এরশাদ হাত শক্ত করে ধরে টেনে বলল,
চুপচাপ বসুন পৃথিলা, সবাই দেখছে। এত মানুষের সামনে নিশ্চয়ই চাইবেন না আমি কোমর জাপটে ধরি। তাছাড়া যাই করবেন সুবিধা আমার। আয়নার ব্যাপারটা মাথায় আছে তো? তাছাড়া সারেংবাড়ির আজ পর্যন্ত কোনো বিয়ে ঝামেলা ছাড়া হয়নি। পিথিলার মনে হলো গলায় তার ফাঁসির পাটটা। এ টানে তো সেই টানে, নিঃশ্বাস আটকে আসে, ছটফট করে, তবে দম বেরোয় না। রাগে কিনাই ঠোঁট দুটো তিরতির করে কাঁপতে লাগলো। এরশাদ দেখলো, দেখে আরেক হাতে সিগারেট ঠোঁটের ভাঁজে রাখতে রাখতে বলল। আমাকে বাধ্য করেছেন। পিথিলা কিছু বলল না। কাল রাতে ওই তিনজনের দৃষ্টিতে যেমন খিনখিন করছিল, এখনো এরশাদের পাশে বসে তার শরীর তেমনি খিনখিন করতে লাগলো। আসলে তফাৎ কোথায়? এই জীবনে তার কতবার মরতে হবে, কতবার? সে ভেতরে শ্বাসটুকু ভেতরে দবি অন্য পাশে তাকিয়ে রইল। এরশাদ একদলকে কোথায় যেন পাঠালো, আর দুজন নিয়ে এখানে এলো। নিয়ে এই যে ইটের চুলার সামনে এসে দাঁড় করালো, করে আগের মতোই শক্ত করে হাত ধরে দাঁড়িয়ে রইল। এই জ্বলন্ত চুলা এই লোকটাকে শাস্তি দেয় বলেই চুপচাপ দাঁড়িয়ে আছে। থাপ্পড় মেরেছে, রাগটা তো সামলাতে হবে। তার সাথে আছে হাতে সিগারেট, একটার পর একটা টানছে। এমনিতেই কাল থেকে না খাওয়া, পেট মরিয়ে নাড়ি ফুড়ি যে বাহিরে চলে আসছে না, পিথিলার জন্য এটাই অনেক। সেই অনেক নিয়ে সেও চুপচাপ দাঁড়িয়ে রইল। দৃষ্টি ওই যে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে। তবে সে জানে এই চুলায় তাকে কখনো জ্বালানো হবে না। তাকে জ্বালানো হবে ধীরে ধীরে, সে জ্বলবে পুড়বে, তবে নিঃশেষ হবে না। বাঁচা তো দূর, তার মরার ক্ষমতাও নেই। তখনই এরশাদ ফিরে তাকালো। পিথিলার নিস্তেজ মুখটা দেখলো, পায়ের দিকেও একবার তাকালো। যেখানে দাঁড়িয়ে আছে রক্তে লাল হয়ে আছে। এত কঠিন কেন এই মেয়ে? কি চাইছে? শুধু 3টা কবুল, আর তো কিছুই না। তবু একটু নরম হয় না? এর সাথে এত ব্যাকুলতা কি একটুও চোখে পড়ে না? সে দীর্ঘশ্বাস ফেলেই বলল। আমার সাথে আসুন পৃথিলা। পিথিলা নড়ল না। দৃষ্টি আগের মতোই আগুনের দিকে তাকিয়ে রেখে বলল। অপেক্ষা কার জন্য হচ্ছে? সাবিহা, ইমরান না জুই? এরশাদ হাসলো, হেসে বলল। আপনার বুদ্ধি আমাকে সবসময় মুগ্ধ করে। এখানে বুদ্ধির কিছু নেই। এরা ছাড়া মিঠা পুকুরে আমার কোনো দুর্বলতা নেই। মৃত্যুর ভয় নেই তো জোরটা খাটাবেন কি দিয়ে? বিশ্বাস করুন, এই চুলা দেখে আমার ভয় করছে না, বরং আফসোস হচ্ছে। কত মানুষ এই চুলায় ছাই হয়েছে, তবে পৃথিলা পারছে না। এই চুলায় পৃথিলা যাওয়ার আগে এরশাদ যাবে। পিথিলা হাসলো, হেসে বলল। ভালোবাসায় জোর থাকতে হয় না, থাকতে হয় মুক্তি। সেই মুক্তির পরে যদি ফিরে আসে, তাহলে সেই ভালোবাসা নিজের। আপনি যেগুলো করছেন সেগুলো পাকনামি। ধরুন, মুক্ত করে দিলাম। কখনো আমাকে ভালোবাসতে পারবেন? এই যে ভয়ঙ্কর মুখের ভয়ঙ্কর এরশাদ, এই সব জেনেও পারবেন? পিথিলা উত্তর দিল না। এরশাদ হাসলো, হেসে বলল। একবার হ্যাঁ বলুন পৃথিলা, মিথ্যা করে হলেও বলুন। আমি সাথে সাথে আপনার হাত ছেড়ে দেব। বাকি জীবন আপনার ফিরে আসার পথ চেয়ে বসে থাকবো। এখন বলুন, পারবেন? পিথিলা এবারও উত্তর দিল না। এরশাদ আগের মতোই হাসলো, হেসে বলল। সবাই তো ভালোবাসে, আমারটা পাগলামি থাক। একবার তো ভালোবেসে বিয়ে করলেই, এবার ঘৃণা নিয়ে করেন। আমিও দেখতে চাই কোনটায় শক্তি বেশি। পিথিলা কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর বলল। সময় নষ্ট করছেন। আমাকে কি এমন মেয়ে মনে হয় জোর করে কবুল বলিয়ে বিয়ে করবেন? আমি সেই কবুল পড়া বিয়ের বেরি পায়ে পড়ে বসে থাকবো? ভালোবাসার বিয়েই পারিনি, আর আপনার এখানে তো কিছুই নেই। কতদিন আটকে রাখবেন? এরশাদ উত্তর দিল না। ইটের ভাটায় টিনের ছাপড়ি ঘর আছে, এখানে এসে বসে হিসেব টিকেশ করে। সেই ঘরে পিথিলাকে টেনে নিয়ে গেছে, গিয়ে বসালো। বসিয়ে হাত ছাড়লো, ছেড়ে পায়ের কাছে বসে কোমল করে পাটা ধরে দেখতে দেখতে বলল। অনেক ভুগবেন। এত জেদি কেন আপনি পৃথিলা? আপনি কি? আমি পাগল। আপনি না সেই দিন বললেন? পিথিলা আর কিছুই বলল না, চুপচাপ আগের মতোই বসে রইল। তবে এরশাদ কাপড়ে কিট খুলে পানি দিয়ে পরিষ্কার করে অন্য কাপড় দিয়ে শক্ত করে আবার বেঁধে দিতে দিতে বলল। অনেক সময় লাগবে, তাই চাইলে আরাম করতে পারেন। কিসের সময়? আমার লোকেরা শহরে গেছে। পিথিলার কেন জানি বুকটা কেঁপে উঠল, কাপা কাপা স্বরে বলল। কেন? আপনার বোনের নাম তো মিথিলা, তাই না? দুপুর 2টোয় আপনার বোনের কলেজ ছুটি হয়। তারপর 1.5-2 ঘন্টা এক স্যারের কাছে টিউশন নেয়। তারপর রিক্সা করে বাসায় ফেরে।
সেই রিক্সা থেকে মিঠাপুকুরে আসতে তো সময় লাগবেই। পিথিলা শান্ত চোখে এরশাদের দিকে তাকিয়ে রইল, যেন এরশাদ যা বলছে সে বুঝতে পারছে না। তবে এরশাদ জানে এই বুদ্ধিমতী মেয়েকে বেশি বোঝানোর দরকার নেই, তাই সেই শান্ত চোখের দিকে তাকিয়ে বলল, হিসেবে আপনার একটু ভুল হয়েছে। সাবিনা, ইমরান, জুই এরা না। আমি এমন জায়গায় হাত দেবো যাতে আপনার দ্বিতীয় আর কোনো রাস্তা না থাকে। আমার বাবা জানলে আপনাকে খুন করে ফেলবে।